আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, গণিতের যতগুলো বেসিক বিষয় আছে তার মধ্যে জিওমেট্রির বেসিকটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং একাডেমিক যে পরীক্ষাগুলো আছে সবগুলো পরীক্ষাতেই আসলে গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্যামিতি। আজকে জ্যামিতির একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো তোমরা একটু আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, এবং যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে একটু হাসিনস টিউটোরিয়াল এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। সো চলো আমরা জ্যামিতির একদম বেসিক থেকে আজকে মূলত একটু ডিটেইল পড়াশোনা করতে চাই। তো চলো আমরা শুরু করি। জিওমেট্রি, প্রথমে এই জিওমেট্রি শব্দ নিয়ে তোমাদের সাথে একটু কথা বলব। জিওমেট্রি শব্দের বাংলা প্রতিশব্দ হলো জ্যামিতি। জিওমেট্রি শব্দের বাংলা প্রতিশব্দ হলো জ্যামিতি। জিও শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ হলো পৃথিবী। জিও শব্দের অর্থ হলো পৃথিবী। আর মেট্রি শব্দটা মূলত আসছে হলো মেট্রন শব্দ থেকে মেট্রি শব্দটা আসছে। মেট্রন শব্দ থেকে, যেটা অর্থ হলো পরিমাপ করা, যার অর্থ হলো পরিমাপ করা। তাহলে জিও শব্দের অর্থ হলো পৃথিবী বা মাটি বা ভূমি। তাহলে মেট্রন শব্দের অর্থ যদি পরিমাপ করা হয়, তাহলে জিওমেট্রি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। তার মানে আমরা যে শাস্ত্র পড়লে ভূমির পরিমাপ সম্পর্কে জানতে পারি সেই শাস্ত্রকে বলবো আমরা জ্যামিতি, অর্থাৎ ইংরেজি যার প্রতিশব্দ হলো জিওমেট্রি। তোমরা জিওমেট্রির একদম বেসিক থেকে যদি জানতে চাও তাহলে আমি শুরু করব হলো বিন্দু থেকে। আমরা যদি বিন্দু থেকে শুরু করি, তাহলে বিন্দু, এটা একটা বিন্দু, দিস ইজ কল পয়েন্ট। এই বিন্দুর ইংরেজি প্রতিশব্দ হলো পয়েন্ট। পয়েন্ট মানে হলো বিন্দু। এই বিন্দুর কিন্তু দেখো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই এবং উচ্চতাও নেই। তাহলে বিন্দুর কিন্তু কোনো মাত্রা নেই। কি নেই? মাত্রা নেই। ডাইমেনশন, মাত্রা হলো ডাইমেনশন শব্দের অর্থ হলো মাত্রা। তাহলে বিন্দুর কিন্তু কোনো মাত্রা নেই। তাহলে এই যে বিন্দুর মাত্রা নেই, তাহলে বিন্দুর কি আছে? অবস্থান আছে, জাস্ট অবস্থান আছে। বিন্দুটা কোনো এক জায়গায় অবস্থিত। এই যে বিন্দু কোনো এক জায়গায় অবস্থিত, অর্থাৎ অবস্থান আছে, এই একমাত্র অবস্থান থাকার কারণে এর নাম হলো বিন্দু। তার মানে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বলা হয় বিন্দু। এবার আসো আমরা বিন্দু থেকে আরেকটু দূরে যদি যেতে চাই, তাহলে আমরা পাই হলো রেখাংশ, রেখা এবং রশ্মি। আমরা তিনটা জিনিস লিখবো, একটা হলো রশ্মি, আরেকটা রেখাংশ, আরেকটা হলো রেখা। দেখো, রশ্মি, রেখাংশ এবং রেখা। আমরা জেনারেলি বলতে পারি যে বিন্দুর চলার পথকে রেখা বলে। এটা কিন্তু একটা কমন কথা যে বিন্দুর চলার পথ হলো রেখা। এই যে রেখা বা রেখাংশ, যেটাই আমরা বলি বা বুঝি, এখানে তিনটা কনসেপশন তোমার ক্লিয়ার হওয়া দরকার, যে রশ্মি, রেখাংশ এবং রেখা। রেখা মূলত উভয় দিকে চলমান। বিন্দু কিন্তু ডান দিকেও যেতে পারে, বাম দিকেও যেতে পারে। সেই জন্য রেখা, এই যে বিন্দুর চলার পথ, বিন্দু কিন্তু সামনেও যেতে পারে, পিছনেও যেতে পারে। এই যে তল, এই তলের উপর বিন্দুটা কিন্তু সামনেও যেতে পারে, পিছন দিকেও যেতে পারে। সেই জন্য এটাকে বলবো আমরা রেখা। রেখা বাঁকাও হতে পারে, সোজাও হতে পারে। সোজা হলে সরল রেখা, আর বাঁকা হলে বক্ররেখা। সোজা হলে সরলরেখা, বাঁকা হলে বক্ররেখা। এখন আসো, এই যে রেখা থেকে যদি আমি কোনো একটা অংশ নেই, রেখা থেকে মনে করো আমি এটিকে মুছে দিলাম, এদিকে মুছে দিলাম, হ্যাঁ, এইটা হলো রেখাংশ। এটা কি? রেখাংশ। তার মানে কি, এখানে আমার প্রান্ত বিন্দু কিন্তু আমি সিলেক্ট করে নিলাম, প্রান্ত বিন্দু কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ যদি যে রেখাংশ আমরা, অর্থাৎ যার দুটি প্রান্ত বিন্দু আছে, দেখো আমরা যে রেখা লিখেছিলাম এর কিন্তু কোনো প্রান্ত বিন্দু নেই,
এখানে কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই, উভয় দিকে চলমান, কিন্তু রেখাংশের কিন্তু প্রান্তবিন্দু দুটি, অর্থাৎ যার দুটি প্রান্তবিন্দু আছে তাকে বলা হয় রেখাংশ। কিন্তু রশ্মি কি, রশ্মি একটা প্রান্তবিন্দু থাকে, রশ্মির প্রান্তবিন্দু থাকে একটা, রশ্মির প্রান্তবিন্দু থাকে একটা, অর্থাৎ যার একটি মাত্র প্রান্তবিন্দু আছে তাকে বলা হয় রশ্মি। তাহলে এটা হলো রশ্মি, হ্যাঁ এটা হলো রশ্মি, আর এটা রেখাংশ, এটা কি রেখাংশ, আর এটা হলো রেখা, এটা হলো রেখা। তাহলে কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হও যে যার একটি প্রান্তবিন্দু আছে সেটা হলো রশ্মি, যার দুটি প্রান্তবিন্দু আছে তাকে বলবো আমরা রেখাংশ, আর যার প্রান্তবিন্দু নেই তাকে আমরা বলবো রেখা বা সরলরেখা বলি, আমরা বক্ররেখা বলি, যাই হোক রেখা বলা হয়। ওকে, এই হলো আমাদের রেখা, রশ্মি এবং রেখাংশের কনসেপশন। এখন আসো আমরা যদি এর পরের ধাপটাতে যেতে চাই, তাহলে আমরা রেখা দিয়ে কি তৈরি করি, আমরা সেই বিষয়ে যাব। আমরা কোণ শিখব, যে আসলে কোণ কি। দেখো, আমরা যদি এদিকে একটা রশ্মি নেই, আবার এইদিকে একটা রশ্মি নেই, এই রশ্মি নিলাম, আবার এখান থেকে আরেকটা রশ্মি নিলাম, এই রশ্মির প্রান্তবিন্দু এইটা, এই রশ্মির প্রান্তবিন্দু এইটা, তাহলে এই যে দুটি রশ্মি, এই একটা রশ্মি এই একটা রশ্মি, দুটি রশ্মি তাদের প্রান্তবিন্দুতে যা তৈরি করে, দুটি রশ্মি দেখো, এই একটা রশ্মি এটা একটা রশ্মি, একদিকে যদি বিন্দুটার একটা প্রান্তবিন্দু থাকে তাকে আমরা রশ্মি বলি। তাহলে এই একটা রশ্মি এই একটা রশ্মি, এই দুটি রশ্মি তাদের প্রান্তবিন্দুতে যা তৈরি করে তাকে কোণ বলে। তাহলে কোণের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হও যে দুটি রশ্মি, এই একটা রশ্মি এই একটা রশ্মি, দুটি রশ্মি তাদের প্রান্তবিন্দুতে যা উৎপন্ন করে তাই কোণ। কোণের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাঙ্গেল, কোণের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাঙ্গেল। আশা করি তোমরা অ্যাঙ্গেলটা বুঝতে পারছো। তাহলে দেখো কোণ কি, যে দুটি রশ্মি তাদের প্রান্তবিন্দুতে যা তৈরি করে তাই কোণ। ওকে, দুটি রশ্মি তাদের প্রান্তবিন্দুতে যা তৈরি করে তাই হলো কোণ। কোণের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাঙ্গেল, কোণের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাঙ্গেল। এবার আসো, এই কোণ কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরো যে আমরা যদি একটি রেখার উপর একটি রশ্মি আরেকটা রশ্মির সাথে যদি লম্বভাবে আপতিত হয়, একটা রশ্মির উপর যদি আরেকটা রশ্মি লম্বভাবে 90 ডিগ্রি কোণ তৈরি করে, এটা কি কোণ বাবা? 90 ডিগ্রি কোণ। তাহলে এটা হলো সমকোণ। আচ্ছা, আমি এই অংশটা একটু পরে বুঝাই, আমি আগে তোমাদের একটু সন্নিহিত কোণ বুঝাই। সন্নিহিত কোণ কি, যে দুটি কোণ, মনে করো আমি এইদিকে একটা রেখা নিলাম, এইদিকে একটা রেখা নিলাম, এখানে আর একটা রেখা নিলাম। ওকে, এই একটা কোণ এবং এই একটা কোণ, ঠিক আছে। আমি এই কোণটার নাম দিলাম ABC, আর এটা CBE। এই কোণটার নাম কিন্তু ABC। আরেকটু তোমাদের একটু কোণটা একটু ক্লিয়ার করি আমরা, যে আসলে এই যে আমরা কোণ কাকে বলে শিখলাম। এখন কোণের, অনেকে কোণের কিন্তু নামকরণটা পর্যন্ত করতে পারে না। আমরা যদি কোনো কোণ আঁকাই, যে কোনো কোণ, আমরা যে কোনো কোণ আঁকাই, তাহলে এইখানে একটা অক্ষর লিখি, এইখানে একটা অক্ষর লিখি, আর হলো এখানে একটা অক্ষর লিখলাম, এখানে একটা অক্ষর, এখানে একটা অক্ষর। তাহলে দেখো যে মাঝখানে যে জিনিসটা সেটাই কিন্তু কোণ। এই যে মাঝখানে কিন্তু কোণ থাকে, তাহলে আমার মাঝখানের অক্ষরটা কিন্তু কোণ। কোণকে আমরা এইরকম চিহ্ন দ্বারা প্রকাশ করি, এটা হলো অ্যাঙ্গেলের চিহ্ন। তাহলে এই অ্যাঙ্গেল যখন আমরা লিখি, এই কোণটাকে আমরা লিখবো হলো ABC। তাহলে দেখো এই যে মাঝখানে বি আছে, তার মানে বি কিন্তু কোণ, মাঝখানে বি আছে মানে কি বি কোণ। তাহলে আমি যদি এমনি এরকম লিখি, এ যদি এইখানে থাকে, কথার কথা, আর এইখানে যদি বি থাকে, এখানে যদি সি থাকে, তাহলে এটা ABC কোণ। যেমন আমি যদি অক্ষর চেঞ্জ করে দেই, যেমন এইখানে বি দিলাম না, এখানে দিলাম এ, এইখানে দিলাম বি, এখানে দিলাম সি, তাহলে এটা কিন্তু ABC কোণ না। এই ভুলটা কেউ করো না, হ্যাঁ। এটা কিন্তু অনেকেই লেখো যে এটাও ABC। এটা কি ABC কোণ? আদৌ না, এটা কিন্তু ABC কোণ না। তাহলে মাঝখানে কি আছে? মাঝখানে আছে এ। সো এই কোণটার নাম হলো কোণ BAC। এই কোণটার নাম হলো BAC কোণ। কি কোণ? BAC কোণ।
তাহলে দেখো মাঝখানে যেটা থাকে, যে অক্ষর থাকে, সেটা কিন্তু আমার কোণ হিসাবে উল্লেখ করা হয়। তাহলে বিএসসি কোণের এ কিন্তু কোণ, এ হলো কোণ। তাহলে কোণ লেখার সময় এই যে কোণ যখন আমরা লিখবো যে কোণ কি, তখন কিন্তু অবশ্যই মাঝখানের অক্ষরটা রাখতে হবে, এটা হলো কোণ। আচ্ছা, এই কোণ কিন্তু আবার কোনো সরলরেখার উপরও হইতে পারে। যেমন আমি যদি একটা সরলরেখা আঁকাই, এইখানে কিন্তু একটা ফোঁটা দিলে এর এই বিন্দুর চারপাশে কিন্তু, আচ্ছা যে কোনো একটা বিন্দু, এই বিন্দুর চারপাশে কিন্তু 360 ডিগ্রি কোণ থাকে। যে কোনো একটা বিন্দু, এই বিন্দুর চারপাশে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ। আচ্ছা ওকে, এখন আসো যে কোনো একটা রেখা, তাহলে এই রেখাটার এই বিন্দুতে টোটাল 360 ডিগ্রি কোণ। 360 ডিগ্রি কোণের উপরে 180 ডিগ্রি কোণ, নিচে 180 ডিগ্রি কোণ। তাহলে এই যে উপরে 180 ডিগ্রি কোণ, এই 180 ডিগ্রি কোণকে বলবো আমরা এক সরল কোণ। কি বলবো? এক সরল কোণ। একটু এগুলো মুছে দেই। তাহলে দেখো যে এই যে আমি আরেকটু যদি ক্লিয়ার করি, যে এটা একটা রেখা, আমি রেখার কোনো একটা বিন্দুতে যদি কোনো কোণ নির্ণয় করতে চাই, যে এই বিন্দুতে কোণ কত ডিগ্রি, তাহলে আমার রেখার উল্টা দিকে কিন্তু দেখো এই বিন্দুর কিন্তু টোটাল কিন্তু চারপাশে কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেল, তোমরা জানো। তাহলে উপরের দিকে 180 ডিগ্রি, নিচের দিকেও 180 ডিগ্রি। সো এই 180 ডিগ্রি এই কোণটাকে আমরা বলি এক সরল কোণ। এক সরল কোণ। সরল কোণের ইংরেজি প্রতিশব্দ হলো স্ট্রেইট অ্যাঙ্গেল। স্ট্রেইট অ্যাঙ্গেল, স্ট্রেইট অ্যাঙ্গেল, স্ট্রেইট অ্যাঙ্গেল হলো সরল কোণ। তাহলে স্ট্রেইট অ্যাঙ্গেল কিন্তু সরল কোণ, এক সরল কোণ, এ স্ট্রেইট অ্যাঙ্গেল। ওকে, এখন এই যে সরল কোণ, তাহলে আমি যদি খাড়া লম্বভাবে এই সরল কোণটাকে দুই ভাগ করি একটা রেখা দ্বারা, এই সরল কোণটাকে একটা রেখা দ্বারা যদি দুই ভাগ করি, তাহলে এই পাশে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি। একদম ইজি ব্যাপার, বুঝে নাও যে একটা সরল কোণকে আমি একটা খাড়া রেখা দ্বারা যদি দুই ভাগ করে ফেলি, তাহলে এই পাশে 90, এ পাশে 90। এই যে কোণ দুটা, এই কোণ দুটা পরস্পর সমান। এই যে পরস্পর সমান কোণ দুটা, এই প্রত্যেকটা কোণকে আমরা এক সমকোণ বলি। কত বলি? এক সমকোণ। তাহলে এক সমকোণ 90 ডিগ্রি। কত ডিগ্রি বাবা? এক সমকোণ কিন্তু 90 ডিগ্রি। এক সমকোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এক সমকোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, তাহলে এ পাশে 90, এ পাশে 90, দুইটা কিন্তু সমকোণ। এখন আসুন আমি এটা ক্লিয়ার করার আগে আর একটা কথা বলি। দেখো যে কোনো কোণকে, দেখো এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, আমি এটার নাম দিলাম এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। তাহলে এ বি সি কোণ একটা কোণ এবং সি বি ডি কোণ একটা কোণ। এই দুইটা কোণের কিন্তু একই শীর্ষবিন্দু। এই দুইটা কোণের একই শীর্ষবিন্দু, দুটি কোণের একই শীর্ষবিন্দু, এবং একটা সাধারণ বাহু আছে দুইটা কোণের মধ্যে, একটা সাধারণ বাহু আছে। তাহলে দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং এই কোণ দুটা যদি একটি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থান করে, দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং এই কোণ দুটা একটা সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থান করে, তাহলে এই কোণ দুটাকে পরস্পর সন্নিহিত কোণ বলা হয়। খুব সহজভাবে বোঝার চেষ্টা করো যে সন্নিহিত কোণটা কি। যে দুটি কোণের একই শীর্ষবিন্দু, দেখো এ বি সি কোণ, শীর্ষবিন্দু বি। দেখো আমি যদি লিখি, আমি লিখলাম কি এ বি সি কোণ, এ বি সি কোণ, এটা শীর্ষবিন্দু। ওকে, এ বি সি কোণ, এ বি সি কোণ। আবার সিবিডি কোণ, সিবিডি কোণ, এই যে শীর্ষবিন্দু কিন্তু বি, এখানেও শীর্ষবিন্দু বি, এখানেও শীর্ষবিন্দু বি। তাহলে দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং বিসি বাহু কিন্তু কোণ দুটাকে ডিভাইড করছে, অর্থাৎ কোণ দুটা বিসি বাহুর বিপরীত পার্শ্বে অবস্থান করতেছে, একটা কমন বাহু বিসি। তাহলে দুটি কোণের যদি একই শীর্ষবিন্দু হয় এবং কোণ দুটা যদি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থান করে, তাহলে এই ধরনের কোণ দুটিকে পরস্পর সন্নিহিত কোণ বলা হয়। তোমরা নিশ্চয়ই সন্নিহিত কোণ কাকে বলে এতক্ষণে বুঝে ফেলেছো, এগুলোকে সন্নিহিত কোণ বলা হয়। এখন আসো এইখানে এই যে 90 ডিগ্রি আর এই যে 90 ডিগ্রি, এই দুটাও কিন্তু সন্নিহিত কোণ। দেখো আমি যদি নাম দেই, এটার নাম এ বি সি আর এ বি ডি। ওকে, এই যে কোণ এ বি সি, এটার শীর্ষবিন্দু হলো বি, এই যে এ বি ডি, এটার শীর্ষবিন্দু বি। তাহলে কি দাঁড়ালো? যে দুইটা কোণের একই শীর্ষবিন্দু
এবং কোন দুইটাই যে এবি বাহুর দুই পাশে অবস্থান করতেছে, সুতরাং এই দুইটাও সন্নিহিত কোণ। এখন আসো, সন্নিহিত কোণ দুইটা যদি একই রেখার উপর অবস্থান করে, এই দেখো সন্নিহিত কোণ দুইটা মজার ব্যাপার, এই সন্নিহিত কোণ দুইটা কিন্তু একই রেখার উপর অবস্থান করতেছে। এই যে একই রেখা ডিসি বা সিডি, একই রেখা ডিবিসি, একই রেখা ডিবিসি, এই যে ডিবিসি রেখার উপর অবস্থান করতেছে দুইটা সন্নিহিত কোণ, একটা হলো এবিডি আর একটা এবিসি। তাহলে দুটি সন্নিহিত কোণ যদি একই রেখার উপর অবস্থান করে এবং কোণ দুটি যদি পরস্পর সমান হয়, তাহলে কি কোণ দুটি পরস্পর সমান, এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, তাহলে এই ধরনের কোণকে বলা হয় রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ বলে। তাহলে এই ধরনের কোণকে কি বলে? রৈখিক যুগল কোণ বলে। রৈখিক যুগল কোণ বলে। রৈখিক যুগল কোণ বলে। তাহলে রৈখিক যুগল কোণ কাকে বলে বাবা? একদম ইজি ব্যাপার, যে যদি দুটি সন্নিহিত কোণ একই রেখার উপর অবস্থান করে এবং কোণ দুটি যদি পরস্পর সমান হয়, তাহলে কোণ দুটাকে পরস্পর রৈখিক যুগল কোণ বলে। এবং প্রত্যেকটি কোণ পরস্পর সমান, তা তো জানো যে রৈখিক যুগল কোণ দ্বয় পরস্পর সমান, এবং প্রত্যেকটাকে এক সমকোণ বলে। এই প্রত্যেকটা কোণকে বলা হয় এক সমকোণ। তাহলে দেখো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নাও যে একদম আমরা কোণ শিখলাম, দেন আমরা শিখলাম সন্নিহিত কোণ কি, আমরা তারপরে শিখলাম সরল কোণ কাকে বলে, আমরা আবার কিন্তু শিখে ফেলেছি রৈখিক যুগল কোণ কাকে বলে। ওকে, আমরা কিন্তু রৈখিক যুগল কোণ কাকে বলে তাও শিখে ফেলেছি। হ্যাঁ, রৈখিক যুগল কোণ কাকে বলে তাও কিন্তু আমরা শিখে ফেলেছি। এখন আসো, এই যে রৈখিক যুগল কোণ আমরা শিখলাম, তাহলে রৈখিক যুগল কোণ থেকে আমরা ওখান থেকে কিন্তু সংজ্ঞা পাইছি যে এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক সমকোণ সমান কয় ডিগ্রি বাবা? 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি সমান কোণকে বলা হয় এক সমকোণ। এটার নাম যদি আমি দেই বি সি, তাহলে এখানে কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে এক সমকোণ। এক সমকোণ। তাহলে কোণ এ বি সি কিন্তু 90 ডিগ্রি বা এক সমকোণ। এখন আসো, আমি যদি এইখানে আরেকটা কোণ আঁকাই, এই কোণটা এইখান দিয়ে গেলে কিন্তু 90 ডিগ্রি হইতো, এখান দিয়ে গেলে কিন্তু 90 ডিগ্রি হইতো। হ্যাঁ, এখান দিয়ে গেলে 90 ডিগ্রি হইতো, বাট আমি ওইখান দিয়ে না নিয়ে আমি কি করছি, আমি করছি কি, একটু নিচ দিয়ে নিছি, কোণটা একটু নিচ দিয়ে নিছি, একটু 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 হেলায় নিছি, একটু ছোট করে নিছি, 90 ডিগ্রির চাইতে ছোট করে নিছি। এই ধরনের কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। এই ধরনের কোণকে কি বলে বাবা? সূক্ষ্ম কোণ বলে। সূক্ষ্ম কোণ বলে। এই ধরনের কোণকে সূক্ষ্ম কোণ বলে, অর্থাৎ 90 ডিগ্রির চাইতে ছোট কোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি কোণ বলে? সূক্ষ্ম কোণ বলে। এখানে তোমরা একটু ইংরেজি প্রতিশব্দগুলোও জেনে রাখা দরকার। সমকোণের ইংরেজি শব্দ হলো রাইট অ্যাঙ্গেল। সমকোণ হলো রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। ওকে, রাইট অ্যাঙ্গেল। এই যে সমকোণ আঁকাইছি আমরা, একটা রেখা কিন্তু আরেকটা রেখার উপর লম্ব, এই রেখাটা এই রেখার উপর লম্ব, আবার এই রেখাটা এই রেখার উপর লম্ব, অর্থাৎ পারপেন্ডিকুলার। আমরা এরকম বোঝানোর জন্য আমরা এই রকম ব্যবহার করি, এ বি লম্ব বিসি, এ বি লম্ব বিসি। দেখো এ বি রেখাটা কিন্তু বিসির উপর লম্ব, আমরা কিন্তু এরকম করে বুঝাই, লম্ব চিহ্ন এরকম দেই, এ বি লম্ব বিসি। আবার অনেক সময় কিন্তু আমরা এরকম চিহ্ন দেই যে বিসি লম্ব এ বি, দুইটা কিন্তু পরস্পরের উপর লম্ব, এ বি লম্ব বিসি, আবার বিসি লম্ব এ বি। ঠিক আছে, এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার চিহ্ন। কি চিহ্ন বাবা? পারপেন্ডিকুলার চিহ্ন। ওকে, তোমরা কিন্তু বুঝে ফেলেছো। হ্যাঁ, পারপেন্ডিকুলার চিহ্ন কি বুঝে ফেলেছো। তাহলে সমকোণ হলো রাইট অ্যাঙ্গেল, আর 90 ডিগ্রির চেয়ে ছোট, 0 ডিগ্রির চেয়ে বড়। 90 ডিগ্রির চেয়ে ছোট বাট 0 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ এই যে 0 ডিগ্রি, এখানে কিন্তু 0 ডিগ্রির সীমানা। হ্যাঁ, 0 ডিগ্রির চেয়ে একটু বড় হতে হবে, 0 ডিগ্রির চেয়ে বড় যে কোনো কোণই সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট, 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। অর্থাৎ এই যে এটা সূক্ষ্ম কোণ, এটা হতে পারে 70 ডিগ্রি, হতে পারে 60 ডিগ্রি, হতে পারে 89 ডিগ্রি, হতে পারে 89.5 ডিগ্রি। এক কথা 90 হবে না, 90 ডিগ্রির চেয়ে ছোট বাট 0 ডিগ্রির চেয়ে বড়, এই কোণকে বলবো আমরা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। সূক্ষ্ম কোণের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, সূক্ষ্ম কোণের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। এইবার আসো দেখো 90 ডিগ্রি তো এইটা। ওকে,
90° চেয়ে ছোট হলে সূক্ষ্মকোণ, বাট 90° চেয়ে একটু বড় নিলাম আমি, 90° চেয়ে বড় নিলাম, এই কোণটা নিলাম আমি, এটার নাম দিলাম এ, এটার নাম বি, এটার নাম সি। তাহলে কোণ এ বি সি, কোণ এ বি সি, এটাকে বলবো আমরা স্থূলকোণ, এটাকে বলবো আমরা স্থূলকোণ, এটাকে বলবো আমরা স্থূলকোণ। এইখান দিয়ে আসলে কিন্তু 180° হইতো, 180° চেয়ে ছোট, 180° চেয়ে ছোট, বাট 90° চেয়ে বড়, এই যে 90 চেয়ে বড়, 180 চেয়ে ছোট কিন্তু 90° চেয়ে বড়, 180° চেয়ে ছোট, অর্থাৎ যে কোণটা ধরো থিটা ধরলাম আমি বা এক্স ধরলাম, যে কোণই ধরি, সেই কোণটা যদি 90° চেয়ে বড় হয়, 90° চেয়ে বড় হয় আর 180° চেয়ে ছোট হয়, এই যে শর্ত, যে কোণটা 90 চেয়ে বড় 180 চেয়ে ছোট সেই কোণকে বলবো আমরা স্থূলকোণ বলবো, অবটিউজ অ্যাঙ্গেল, ইংরেজিতে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল। ইংরেজিতে কি বলে বাবা? অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে দেখো অবটিউজ অ্যাঙ্গেল, আমি আরেকটা অ্যাঙ্গেল যদি আঁকাই, এই যে মনে করো এটার নাম দিলাম আমি এক্স, তাহলে এই এক্স কোণটা কি 90° চেয়ে বড়, অর্থাৎ 90° লেস দেন এক্স, 90° লেস দেন এক্স মানে কি এক্স 90° চেয়ে বড়, আর এক্স আবার 180° চেয়ে ছোট, এক্স আবার 180° চেয়ে ছোট, তাহলে এইটাকে বলা হয় হলো স্থূলকোণ, এই কোণটাকে বলা হয় স্থূলকোণ। যে কোণ 90° চেয়ে বড় কিন্তু 180° চেয়ে ছোট তাকে স্থূলকোণ বলে। আর সূক্ষ্মকোণ আমরা লিখবো কিভাবে? 0° চেয়ে বড়, 0° চেয়ে বড় বাট 90° চেয়ে ছোট, এই যে 0° চেয়ে বড়, এক্স যদি 0° চেয়ে বড় হয় কিন্তু 90° চেয়ে ছোট হয় তাকে বলা হয় সূক্ষ্মকোণ, তাকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের ইংরেজি প্রতিশব্দ অ্যাকিউট অ্যাঙ্গেল আর স্থূলকোণের ইংরেজি প্রতিশব্দ হলো অবটিউজ অ্যাঙ্গেল। এবার আসো ঠিক এরপরই খুব ইম্পর্টেন্ট একটা পড়াশোনা, অনেকেই এটা বোঝো না, অনেকেই, এবং বিভিন্ন তোমার কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটা কিন্তু আসে যে প্রবৃদ্ধ কোণ দিয়ে রাখে 270° কত কি কোণ, 270° কে কি কোণ বলা হয়? তোমরা দেখো এইটা কিন্তু হলো সরল কোণ, আমি যদি এখানে একটা অ্যাঙ্গেল আঁকাই, এটা সরল কোণ, এই যে এটা হলো সরল কোণ, 180° সমান কোণকে বলা হয় এক সরল কোণ। এখন এই কোণটা যদি আমি এইভাবে না রেখে একটু বাড়ায় দিই, এইরকম করে দিই, তাহলে 180° চেয়ে বড়, কিন্তু আমি 360 চেয়ে ছোট কিন্তু আঁকাইছি, 360° চেয়ে ছোট, তাহলে 180° চেয়ে বড় বাট 360° চেয়ে ছোট, এই কোণকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ, হ্যাঁ প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ কি? 180° চেয়ে 180° চেয়ে বড়, 180° চেয়ে বড়, এই যে 180° তো এখান দিয়ে আসতো, এখান দিয়ে আসলে 180° হইতো, বাট 180° চেয়ে বড় কিন্তু 360° চেয়ে ছোট, এই কোণকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ আমরা শিখলাম, প্রবৃদ্ধ কোণকে আমরা এইভাবে লিখতে পারি যে 180 লেস দেন এক্স লেস দেন 360, এটা কিন্তু প্রবৃদ্ধ কোণ, এটা কি কোণ? প্রবৃদ্ধ কোণ, এটা হলো প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। তাহলে স্থূলকোণ কি? স্থূলকোণ হলো 90° চেয়ে বড় আর 180° চেয়ে ছোট, এটা হলো স্থূলকোণ, এটা হলো স্থূলকোণ। আর সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ হলো 0° চেয়ে বড় বাট 90° চেয়ে ছোট, এই হলো আমাদের সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং প্রবৃদ্ধ কোণের কনসেপ্ট। আশা করি তোমরা সূক্ষ্মকোণ কি, স্থূলকোণ কি এবং প্রবৃদ্ধ কোণ কি বুঝতে পেরেছো। আশা করি জীবনেও আর কোনোদিন ভুল হবে না তোমরা যদি এখন শিখে নাও এইভাবে। ওকে, এখন আমরা শিখবো হলো পূরক কোণ এবং সম্পূরক কোণ। আমরা শিখবো পূরক কোণ এবং সম্পূরক কোণ। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো পূরক কোণ আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো সম্পূরক কোণ। দেখো আমরা জানি এটা হলো সমকোণ, এটা 90° একটা কোণ, 90° সমান কোণকে বলা হয় সমকোণ। এখন এই 90° কোণকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, মনে করো এই পাশে নিলাম 30° কোণ আর এই পাশে নিলাম 60° কোণ, আমরা 90° কোণকে দুইটা ভাগ করে ফেলেছি, একটা 30° আর একটা 60°। তাহলে এই যে 90° কোণকে দুই ভাগ করলাম, এই প্রত্যেকটা ভাগকে পরস্পর, এই দুইটা ভাগকে পরস্পরের পূরক কোণ বলা হয়, অর্থাৎ 30° কে 60° পূরক কোণ বলা হয়, 60° কে 30° পূরক কোণ বলা হয়। দুইটা কোণের যোগফল যদি 90° হয়, দুটি সন্নিহিত কোণ, কিন্তু দেখো
দুটি সন্নিহিত কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। সিম্পল ব্যাপার। তাহলে 30 ডিগ্রি এর পূরক কোণ হলো 30 ডিগ্রি এর পূরক কোণ হলো কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি এর পূরক কোণ হলো 30 ডিগ্রি। অর্থাৎ দুটি সন্নিহিত কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় বা 90 ডিগ্রি হয় তাহলে সেই কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলা হয় বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয়। তাহলে আমরা যদি কথার কথা আমি যদি এইখানে আমি যদি এইরকম লিখতাম, এটা থিটা লিখতাম, হ্যাঁ, আর বলতাম যে থিটা ডিগ্রির পূরক কোণ কত। আমি যদি থিটা লিখতাম এখানে আর বলতাম যে থিটা ডিগ্রি পূরক কোণ কত, তাহলে তুমি লিখতে দে যে থিটা ডিগ্রি এর পূরক কোণ, থিটা এর পূরক কোণ অবভিয়াসলি 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। অর্থাৎ কোনো কোণের যদি আমরা পূরক কোণ বের করতে চাই তাহলে 90 ডিগ্রি থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে। কোনো কোণের যদি পূরক কোণ বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা যদি কথার কথা 45 ডিগ্রি কোণের পূরক কোণ বের করতে চাই তাহলে 45 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 90 মাইনাস 45 অর্থাৎ 45 ডিগ্রি। ঠিক আছে। 30 ডিগ্রি কোণের পূরক কোণ বের করতে চাই তাহলে 90 মাইনাস 30 সমান 60 ডিগ্রি। এই হলো আমাদের পূরক কোণ। ওকে, এখন আসো যদি আমরা সম্পূরক কোণ বের করতে চাই তাহলে দুটি সন্নিহিত কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাদেরকে আমরা পূরক কোণ বলি, আর দুটি সন্নিহিত কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, এটা 180 ডিগ্রি কোণ, এই যে 180 ডিগ্রি কোণ। এখন এখানে যদি আমি একটা কোণ আঁকাই, এখানে মনে করো 30 ডিগ্রি কোণ, ঠিক আছে, তাহলে এই যে দুটি সন্নিহিত কোণ, এই দুটি সন্নিহিত কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 30 বাদ দিলে এখানে যা পাবো সেটা কিন্তু এই 30 ডিগ্রির পূরক কোণ, অর্থাৎ এই পাশের কোণটা কিন্তু 150 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 150। তাহলে দুটি সন্নিহিত কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে পরস্পর সম্পূরক কোণ বলা হয়। দুটি সন্নিহিত কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। তার মানে কি 180 থেকে যদি আমি 30 বিয়োগ করি পাবো হলো 150। তার মানে কি 180 থেকে যদি আমি থিটা বিয়োগ করি, থিটা, তাহলে থিটা ডিগ্রির পূরক কোণ পাবো আমি। থিটা ডিগ্রির পূরক কোণ, থিটা যার যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে আমি যদি এখানে 30 এর পরিবর্তে থিটা লিখতাম তাহলে থিটা ডিগ্রির পূরক কোণ কত? থিটা ডিগ্রির পূরক কোণ হয়তো 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। থিটা ডিগ্রির পূরক কোণ হলো 180 মাইনাস থিটা ডিগ্রির সম্পূরক কোণ হলো 180 মাইনাস থিটা। এই হলো সম্পূরক কোণ। অর্থাৎ সম্পূরক কোণ যখনই বের করতে বলা হবে যে এত ডিগ্রির কোণের সম্পূরক কোণ কত, তাহলে আমরা অবশ্যই 180 থেকে বিয়োগ করব। তাহলে পূরক কোণ এবং সম্পূরক কোণ এগুলো কিন্তু আমরা বুঝলাম। এখন আমি তোমাদেরকে আবার একটু মেমোরাইজ করে দিই যে আসলে আমরা কি কি শিখলাম। দেখো আমরা বিন্দু থেকে শুরু করে প্রথমে জিওমেট্রি কি জিনিস সেটা আমরা বুঝলাম, জিওমেট্রির জিও শব্দের অর্থ কি শিখলাম, মেট্রন শব্দের অর্থ কি শিখলাম। শেখার পরে আমরা বিন্দু কি, রেখা কি, রেখাংশ কি, রশ্মি কি, এগুলো আমরা শিখলাম। তারপরে অ্যাঙ্গেল কোণ কাকে বলে আমরা শিখলাম। সেখান থেকে আমরা শিখলাম সন্নিহিত কোণ শিখলাম। তারপরে আমরা শিখলাম হলো সমকোণ কি, রৈখিক যুগল কোণ কি, সূক্ষ্ম কোণ কি, স্থূল কোণ কি, দেন আমরা পূরক কোণ, সম্পূরক কোণ এগুলো শিখলাম। জাস্ট আর একটা কোণ আমরা এখন শিখবো, সেটা হলো বিপ্রতীপ কোণ। দেখো দুটি রশ্মি, দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে 4টা কোণ উৎপন্ন হয়। কয়টা কোণ উৎপন্ন হয়েছে বাবা? এই একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ, 4টা কোণ। দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে, দুটি রেখা যদি পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করছে মনে করো, এই বিন্দুর নাম ও। তাহলে দুটি রেখা যদি ও যে কোনো বিন্দুতে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলা হয়। আমি যদি এগুলোর নাম দিই, এটার নাম এ বি রেখা আর এটা সিডি রেখা, ও বিন্দুতে মিলিত হয়েছে, এখানে টোটাল 4টা কোণ উৎপন্ন হয়েছে। একটার নাম এওডি, আরেকটা নাম এওসি, আরেকটা বিওসি, আর একটা বিওডি। এখন আসো আমি যদি বলি এওসি এর বিপরীত কোণ কোনটা, এওসির বিপরীত কোণ কোনটা? অবভিয়াসলি এওসির বিপরীত কোণ এইটা, কারণ এই কোণের বিপরীত কোণকে দেখো সংজ্ঞার মধ্যে কিন্তু বলেছি যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটিকে তার বিপরীত কোণের, তাহলে এই কোণকে, এইটার বিপরীত কোণ এইটার বিপরীত কোণ বলা হয় এইটাকে, তাদের প্রত্যেকটিকে তার বিপরীত কোণের বিপরীত কোণ বলা হয়। একদম সহজভাবে কিন্তু বুঝিয়ে দিলাম যে তাহলে এই কোণকে এই কোণের বিপরীত কোণ বলা হয়। অর্থাৎ দুটি সরলরেখা
পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটি কোণকে তার বিপরীত কোণের বিপরীত কোণ বলা হয়, তার বিপরীত কোণের বিপরীত কোণ বলা হয়। ইনশাআল্লাহ আমরা আগামী দিন আরো বিভিন্ন ধরনের যেমন ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন আলোচনা, চতুর্ভুজ সংক্রান্ত বিভিন্ন আলোচনা, এই আলোচনাগুলো নিয়ে আমরা আগামী আরেকটা ক্লাসে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ হাশিমস টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।